মজার ব্যাপার হচ্ছে তাকে কিন্তু ইনসুলিন মাপা হয় না। আমি কোনো এখানে টেস্টের রেজাল্টে কোথাও আমি পাইনি যে তার ইনসুলিন কত আছে এটা টেস্ট করা হয়েছে, কিন্তু তাকে কিন্তু আসলে ইনসুলিন প্রেসক্রাইব করা হয়। যেমন আমাদের সুগার যদি 20 থাকে, আমাদের যেমন প্রবলেম হবে মা এবং বাচ্চা, ঠিক একইভাবে ইনসুলিন বেশি থাকলেও মা এবং বাচ্চা দুজনেরই প্রবলেম ছিল। কিন্তু আমরা আর ওই ইনসুলিন না মেপেই তাকে ইনসুলিন দেওয়া হয়েছে এবং এই কাজটা করা হচ্ছে, এই কাজটা করা হচ্ছে। তো তখন আসলে দেখা যাচ্ছে ও সুগার কন্ট্রোলে আসছে কিন্তু ইনসুলিন থাকছে অনেক বেশি। তো পরে পুরো এন্টার মানে পুরো প্রেগনেন্সিতে তার সুগার তারা কন্ট্রোলে রাখছে ইনসুলিন দিয়ে দিয়ে। আর রুগীটা তো স্বাভাবিকভাবে ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, স্বাভাবিক তাদের যে খাবারগুলো খাচ্ছে। কিন্তু পরে দেখা যাচ্ছে ডেলিভারিতে অনেক বড় একটা বেবি হচ্ছে। তা অতিরিক্ত ইনসুলিন যে বাচ্চাটাকে বড় করছে এটা নিয়ে কারো মাথায় কোনো চিন্তা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে যে গত 2 দিন আগে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব উনি হচ্ছে প্রেগনেন্ট লেডিদের ইনসুলিন দেওয়া নিয়ে একটা মন্তব্য করেছেন ভিডিও আকারে আর কি। ভিডিওতে উনি কিছু বিষয় ডিসকাশন করেছেন। তো অ্যাকচুয়ালি উনি একজন গাইনোকোলজিস্ট। ওনার প্রেসক্রিপশন দেখিয়ে বলার চেষ্টা করেছেন যে যে রুগীটা যার 11 সপ্তাহে ডায়াবেটিস ধরা পড়েছে তাকে উনি ইনসুলিন দিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছেন, এবং উনি সমস্ত চিকিৎসক সমাজের প্রতি নসিহত করেছেন যে তারা যেন এটা না করে। ঠিক আছে? তো আমি আজকে আসলে উনার বক্তব্যের মধ্যে আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। আহ, তো তখনই মনে হলো যে আসলে অনেকগুলো মিস ইনফরমেশন, ভুল ইনফরমেশন উনি ভিডিওর মধ্যে দিয়েছেন, এবং যিনি গাইনোকোলজিস্ট তাকে চিকিৎসাটা দিয়েছে সেটা আসলে আন্তর্জাতিক স্বীকৃত গাইডলাইন অনুযায়ী সঠিক চিকিৎসা। যদিও উনি পুরো চিত্রটা আমাদের সামনে তুলে ধরেন নাই, সেটাও আমি ভিডিওতে বলবো। তো আসলে উনি সঠিক চিকিৎসাই দিয়েছেন আপাত দৃষ্টিতে সেটা মনে হয়, কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির ওনাকে আসলে ডিফেম করেছেন, এবং ওনার প্রতি ইনসাফটা উনি করেন নাই। এই জন্য আসলে আমার মনে হলো যে কিছু কথা বলা দরকার। আমি আমি সাইন্টিফিক্যালি কথা বলবো। যারা পড়াশোনা জানেন বা বিজ্ঞানের বিষয়গুলো বুঝেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে তার যুক্তির কোনো ভ্যালিড পয়েন্ট নাই বা এভিডেন্স নাই, তার কথাগুলো এভিডেন্স বেসড না। যারা বুঝবেন না তাদেরকে সালাম, তাদের সাথে আমার কোনো তর্ক নেই। চলেন আমরা দেখি আসলে যে উনি কি কি মিস ইনফরমেশন গুলো দিয়েছে। তো প্রথমে আসি যে ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে বেসিক কিছু নলেজ অবশ্যই থাকতে হবে এটা বোঝার জন্য। ডায়াবেটিস জিনিসটা কি, সহজ কথায় যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে যে আমাদের প্যানক্রিয়াসের অর্থাৎ অগ্ন্যাশয় এটার বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। ঠিক আছে? এই ইনসুলিনটা বিশেষ কিছু রিসেপ্টরের মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করে। তো আইদার যে এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে পারছে না, যেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি, অথবা ইনসুলিন তৈরি করলেও সেই ইনসুলিনটা হচ্ছে আমাদের যে রিসেপ্টর আছে, হ্যাঁ, এই রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে যায়। হ্যাঁ, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যাওয়ার কারণে সে গ্লুকোজকে সেলের মধ্যে পাঠাতে পারে না, ইফেক্টিভলি পাঠাতে পারে না। এটা হচ্ছে টাইপ 2। এই দুইটা মেজর টাইপে আমরা ডায়াবেটিসকে ভাগ করি, এবং ফিমেলদের ক্ষেত্রে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ গর্ভাবস্থায় ডায়াবেটিস এটা একটা টার্ম দিয়ে বুঝি, এবং আদার কিছু স্পেসিফিক টাইপ আছে। ঠিক আছে? লাডা এবং কিছু মেটাবলিক কারণে ডায়াবেটিস হয়, সেটা অতটা বোঝা জরুরি না। এই 3টা টাইপ মোটামুটি বুঝলেই হবে। তো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এখানে কিন্তু আসলে কিছু টার্মিনোলজি বুঝতে হবে। হুম, সবাই আসলে ওনার কথাটা যে আমি একাই বিরোধিতা করেছি বা আমি একাই ওনার বক্তব্যের খণ্ডন করছি বিষয়টা তা না। অনেকেই ওনার এই বিষয়টা নিয়ে লেখালেখি করেছেন। তো আমি আসলে এটা একটা জিনিস লক্ষ্য করলাম যে সবাই আসলে মূল ফোকাস থেকেই সরে যাচ্ছে। ঠিক আছে? তো মূল ফোকাসটা থেকে সরে যাওয়া বলতে আমি বুঝাচ্ছি সবাই আসলে ওনার এই ভুলটাকে জেস্টেশনাল ডায়াবেটিসের ভুল ম্যানেজমেন্ট হিসেবে বর্ণনা করতেছে। ঠিক আছে? কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা ডিফারেন্ট। তাহলে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এটা কিন্তু একটা বড় টার্ম। হ্যাঁ, কারণ আমরা 3টা টার্মিনোলজি এখানে দেখি। যে একটা প্রথমে আমরা বলেছি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস। এটা কি? যে তার প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই, হ্যাঁ, তার প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই ফিমেলদের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার আগে আগে থেকেই তার ডায়াবেটিস জানা, আইদার সেটা টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বাদ দিই, কারণ এইটা উনি যে কথাগুলো বলেছে এটা এই ক্ষেত্রের বাইরে। এবার আসি যে ওভার ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, এই যে এই হলুদ কালারের যে ইয়াটা। তো এখানে দেখা যাচ্ছে যে কারো ডায়াবেটিস আছে, ঠিক আছে, কিন্তু সে কখনো পরীক্ষা করে নাই বা বোঝে নাই। তো ডায়াবেটিস যেহেতু আমরা পরীক্ষা করি প্রেগনেন্সিতে, তো সেভাবে পরীক্ষা করতে গিয়ে যখন ডায়াবেটিস ধরা পড়বে এবং সেটা 24 থেকে 28 সপ্তাহের মধ্যে না, তার আগে, তখন সেটাকে কিন্তু আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি না, আমরা বলি ওভার ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। মানে তার আগে থেকেই ডায়াবেটিস ছিল, বাট ফার্স্ট রিকগনাইজ ডিউরিং প্রেগনেন্সি। ঠিক আছে?
তো এরকম যখন আমরা কেস পাবো, যেমন এই রোগীর ক্ষেত্রে ঘটেছে, যে রোগীটার আলোচনা উনি করেছে, যে একটা রোগী 11 সপ্তাহে ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর তার বেসলাইন পরীক্ষা করে আরবিএস বেশি পেয়েছে। তো এইটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের সাথে মিলানো যাবে না। জেস্টেশনাল ডায়াবেটিস এটা 24 থেকে 28 সপ্তাহে পরীক্ষা করা হয়, এবং তখন কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু স্ক্রিনিং ক্রাইটেরিয়া এবং কিছু ডেফিনিটিভ ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা জেস্টেশনাল ডায়াবেটিসটা ডায়াগনোসিস করি বা রোগটা ধরি। তো এইটা কিন্তু এই কেস না। জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্ল্যান, ঠিক আছে, যে প্রথম 2 সপ্তাহ তাকে ডায়েট ট্রায়াল দেওয়া যেতে পারে। অন্য সময়ের যে ডায়েট ট্রায়াল, সেটা কিন্তু প্রেগনেন্সিতে ডায়েট ট্রায়ালের মতো না, কারণ প্রেগনেন্সিতে আপনি কারোর উপর এরকম পরীক্ষা করতে পারেন না, কারণ বাচ্চার লাইফটা, বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি প্রিভেন্ট করা, এগুলো ভাইটাল জিনিস। জেস্টেশনাল ডায়াবেটিস এইটা যদি কারো ধরা পড়ে, তাহলে তাকে 2 সপ্তাহ গাইডলাইনে বলে যে 2 সপ্তাহ তাকে ডায়েট ট্রায়াল দেওয়া যেতে পারে। 2 সপ্তাহে যদি কার্ব রেস্ট্রিকশন করে, কমপ্লিট রেস্ট্রিকশন না অবশ্যই, কার্ব রেস্ট্রিকশন করে, যদি ডায়েটারি মডিফিকেশন করে, তার লাইফস্টাইল মডিফিকেশন করে, যদি সেটা কন্ট্রোলে আনা যায় ভালো। 2 সপ্তাহ ক্রস করলেও যদি ডায়েটের মাধ্যমে তার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, অবশ্যই ফার্স্ট চয়েস ইনসুলিন। যদিও কিছু কিছু গাইডলাইনে এখন মেটফরমিনকেও সেফ বলে, তাও আমরা জেনে নিই যে ইনসুলিনটা তার তখন মেইন চিকিৎসা। 2 নম্বর আসেন যে ওভার ডায়াবেটিস, মানে যাদের আগে থেকে ডায়াবেটিস কিন্তু প্রেগনেন্সির সময় প্রথম ধরা পড়েছে, তো তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো গাইডলাইন ডায়েট ট্রায়াল দিতে বলে না। কারণ এই যে আপনার 11 সপ্তাহে এই মায়ের ডায়াবেটিসটা ধরা পড়েছে বা তার সুগারটা বেশি, এতে হবে কি যে দেখা গিয়েছে যে স্টাডিতে দেখা গিয়েছে যে বাচ্চাদের কনজেনিটাল অ্যানোমালির যে রিস্ক, সেই রিস্কটা কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যায়। কাজেই ডক্টর জাহাঙ্গীর কবির যে ডিফেন্ড করলেন যে উনি 11 সপ্তাহে ডায়াবেটিস পেয়েছে, গাইনোকোলজিস্ট তাকে ইনসুলিন দিয়েছে, এই ইনসুলিন দেওয়াটা তার ভুল হয়েছে, তিনি ইনসুলিন নেন নাই এবং ডায়েটের রেস্ট্রিকশন করেছেন। তো এই জিনিসটা আসলে ওনার ভুল হিসেবে উপস্থাপন করা ঠিক না। গাইনোকোলজিস্ট যে কাজটা করেছেন সেটা উনি গাইডলাইন স্বীকৃত কাজই করেছেন, কারণ ওই সময় যদি তার সুগারটা কন্ট্রোলে না থাকে, তাহলে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি চান্স 2 থেকে 3 গুণ বেশি। অর্থাৎ বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি বলতে আমি বোঝাচ্ছি যে জন্মগত যে ত্রুটিগুলো হয় বাচ্চাদের, সেটার হার 2 থেকে 3 গুণ বেশি। আচ্ছা, তো প্রথমে উনি বললেন যে একটা 11 সপ্তাহের প্রেগনেন্ট লেডি, সে ডক্টরের কাছে গিয়েছেন, তার ডায়াবেটিস পাওয়া গিয়েছে বা সুগার পাওয়া গিয়েছে 14 মিলিমোল পার লিটার, তাকে ডক্টর প্রেসক্রাইব করেছে ইনসুলিন। এখন তার ভাষ্যমতে যে সুগার দেখে, মানে সুগার দেখেই যে তাকে ইনসুলিন প্রেসক্রাইব করা হলো, এটা ঠিক হয় নাই, কারণ তার ইনসুলিন লেভেলটা দেখা উচিত ছিল, অর্থাৎ সি পেপটাইডটা দেখা উচিত ছিল, এবং হোমা আয়ার এটা করা উচিত ছিল তার ভাষ্যমতে। এটা আসলে মিসলিডিং একটা ইনফরমেশন। গাইডলাইন, কোনো গাইডলাইন এই কথা বলে না যে কাউকে ইনসুলিন শুরু করতে গেলে তার সি পেপটাইড বা ইনসুলিন লেভেল দেখতে হবে। দুনিয়ার সমস্ত গাইডলাইন, যেমন এসিও এডিএ গাইডলাইন, ঠিক আছে, তারা বলে যে ইনসুলিন ডিসিশনস আর বেসড অন দ্য ব্লাড গ্লুকোজ টার্গেট, নট ইনসুলিন অর সি পেপটাইড লেভেল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে গাইডলাইন আসলে বলে না যে সি পেপটাইড অথবা হোমায়ার এগুলো দেখে তাকে ইনসুলিন দেওয়া। ইনসুলিন আমরা দেই গাইডলাইন অনুযায়ী, এবং সেই গাইডলাইন বলে তার পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল দেখে তাকে ইনসুলিন দিতে হবে। ঠিক আছে, এখন সেই গ্লুকোজ লেভেল আপনি ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, এইচবিএ1সি এগুলো দেখতে পারেন, যেগুলো গাইডলাইন বলে। বাট হোমায়ার এবং সি পেপটাইড টেস্ট করে ইনসুলিন দেওয়া, এটা দুনিয়ার একমাত্র জাহাঙ্গীর কবির সাহেব উনি বলছেন, এছাড়া আর কেউ বলে নাই। সি পেপটাইড লেভেল আমরা কোন জায়গায় দেখি, এটাও তো একটা ইম্পর্টেন্ট কথা। যদি কারো এরকম হয় যে তার টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা সি পেপটাইড লেভেল দেখতে পারি। কারো যদি হাইপোগ্লাইসেমিয়ার কজ খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে ইনসুলিনোমা বা অন্য কোনো ডায়াগনোসিস খুঁজে বের করতে আমরা সি পেপটাইড দেখতে পারি। ঠিক আছে, এরকম আরো কিছু কারণ আছে, আমরা সে সমস্ত ক্ষেত্রে গাইডলাইনে বলে যে ইনসুলিনের লেভেলটা টেস্ট করতে, বাট নট ইন ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। ঠিক আছে, এটা একটা প্রথম ওনার যে ক্লেম, এটা আমি বললাম যে আসলে গাইডলাইন এটাকে স্বীকৃতি দেয় না, বা ওনার কথার কোনো ভ্যালিড পয়েন্ট বা এভিডেন্স নাই। তো এখন আসেন যে আমরা এমএসডি ম্যানুয়ালটা দেখি, এখানে কি বলছে যে আমেরিকান কলেজ অফ অবস্টিটিশিয়ান এবং গাইনোকোলজিস্ট এসিওজি তারা কি রিকমেন্ড করে। তারা রিকমেন্ড করে যে অল প্রেগনেন্ট উইমেন উইল বি স্ক্রিন ফর জেস্টেশনাল ডায়াবেটিস টিপিক্যালি অ্যাট 24 to 28 উইকস। অর্থাৎ 24 থেকে 28 সপ্তাহে প্রত্যেকটা প্রেগনেন্ট লেডি তাদের জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ প্রেগনেন্সির কারণে যে ডায়াবেটিসটা হয়, হ্যাঁ, প্রেগনেন্সির কারণে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাহলে সেটাকে যেহেতু আমরা ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস বলতেছি, সেটা চেক করতে বলতেছি। এবং তারা বলছে ওজিটিটি, এটা একটা টেস্টের নাম, এটা করতে, হ্যাঁ, যদি ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ না খেয়ে 8 ঘন্টা না খেয়ে থেকে সকালবেলায় যে ফাস্টিং সুগার করা হয়, সেটা যদি 6.9 এর বেশি হয়, অথবা র্যান্ডম ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, র্যান্ডম ব্লাড গ্লুকোজ অর্থাৎ যে কোনো সময় তার আরবিএস মাপা হলো, মানে ব্লাড সুগার মাপা হলো, সেটা যদি 11 মিলিমোলের বেশি হয়, তখন আমার ওজিটিটি রিকমেন্ডেড। এটা আছে যে অনেকে করছেন যে সকালে খাবার খাওয়ার আগে একবার রক্ত দেন, আবার
75 গ্রাম গ্লুকোজ প্রেগনেন্সির ক্ষেত্রে, মানে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে 100 মিলিগ্রাম খাওয়ানো হয়, 2 প্যাকেট দেওয়া হয় আর কি। এটা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে তার সুগার লেভেল টেস্ট করা হয়। তো এটা হচ্ছে ওজিডিটি, এটা করতে বলছে 24 থেকে 28 সপ্তাহ, ঠিক আছে। এখন দেখেন একটা টার্ম, সেটা হচ্ছে এটা আমরা যে পাবমেড জার্নাল ডায়াবেটিক এমব্রায়োপ্যাথি নামে একটা টার্ম আছে। এটা কি? এটা বলছে যে এই জটিলতাটা হয় রেজাল্টিং ফ্রম ম্যাটারনাল ডায়াবেটিস, পার্টিকুলারলি হোয়েন হাইপারগ্লাইসেমিয়া অকার্স ডিউরিং আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সি হচ্ছে প্রথম 12 সপ্তাহকে বলা হয়। তাহলে প্রথম 12 সপ্তাহে যদি কোনো মায়ের রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ ডায়াবেটিস থাকে, তাহলে এই দেখেন এই ডায়াবেটিক এমব্রায়োপ্যাথির চান্স কত গুণ বাড়ে? 2 থেকে 3 গুণ, আমি যেটা বলছিলাম, ঠিক আছে। তাহলে এই ডায়াবেটিক এমব্রায়োপ্যাথির মধ্যে কি আছে? যেমন এই যে তার হবে নিউরাল টিউব ডিফেক্ট, হ্যাঁ, কনজেনিটাল হার্ট ডিজিজ, হার্টের সমস্যা, এই মাথার স্কাল ক্রেনিওফেশিয়াল ম্যালফরমেশন হয়, হাতে সমস্যা, পায়ে সমস্যা, কডাল রিগ্রেশন সিনড্রোম, এরকম বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা বড় হতে পারে। তাহলে আমরা দেখছি যে প্রথমে উনি যে কমপ্লেনটা করলো যে 11 সপ্তাহে তাকে ইনসুলিন দিয়ে ডাক্তার মস্ত বড় ভুল করেছেন, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ। অবশ্যই গাইনোকোলজিস্ট ঠিক কাজই করেছেন, কারণ উনার হচ্ছে ওভার ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। ওভার ডায়াবেটিস মেলাইটাসে কাউকে ডায়েট ট্রায়াল দেওয়ার সুযোগ নেই, এটা গাইডলাইন স্বীকৃত না। এবার আসি ওনার 2 নম্বর ক্লেমে। তো 2 নম্বর ক্লেমটা হচ্ছে যে ওনার যে পেশেন্ট সে আসলে ডাক্তারের পরামর্শ শুনে নাই, সে তার ভিডিও দেখে কার্ব রেস্ট্রিকশন করেছে, তার লাইফস্টাইল অনুযায়ী চলে তার সুগার আসছে 14 সপ্তাহে সম্ভবত, উনি যেটা বলছে 5। হ্যাঁ, তো ভালো। এখন এটা তো আসলে টেস্টিং গুলা হয় কি যে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আরবিএস আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমরা যদি হিমোগ্লোবিন A1C-টা দেখতে পারতাম, তাহলে আমরা আসলে তার এই 3 মাসের একটা রেকর্ড দেখতে পারতাম। অথবা যদি আমরা ফাস্টিং ব্লাড সুগার এবং পিপিবিএস-টা দেখতে পারতাম, তাহলে আমাদের আইডিয়াল মেজারমেন্টটা আমরা বুঝতে পারতাম। তো এখন তারপর আমি ধরে নিলাম যে ওনার আসলে সুগার কমে গেছে, কিন্তু ওনার কিন্তু ইনসুলিনটা বেশি আছে 14 সপ্তাহে। এখন আসেন যে এই রোগীটা তার ডায়েট প্ল্যান অনুযায়ী ভালো হয়ে গিয়েছে, তার মানে কি এটা প্রমাণ করে যে আপনি এটাকে একটা স্বীকৃত চিকিৎসা হিসেবে প্রচার করতে চাচ্ছেন? ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট বা আপনি একটা অবজারভেশন করেছেন, আপনি একটা চিকিৎসা দিয়েছেন, সে ভালো হয়েছে, এটা কখনো হাজার হাজার মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না। সেটা চাপিয়ে দিতে গেলে আপনার সিস্টেমেটিক এভিডেন্স লাগবে, যেটা বর্তমানে এভিডেন্স বেসড মেডিসিন হিসেবে মডার্ন মেডিকেল সায়েন্স ফলো করে। এটা যারা সায়েন্সে পড়েন বা রিসার্চ সম্পর্কে আইডিয়া আছে, তারা এই কথাটা ভালো বুঝবেন। সবার জন্য বিস্তারিত বলার সুযোগ এই ভিডিওতে নাই। তো সুতরাং আপনি একটা রোগীর উপর করা অভিজ্ঞতা দিয়ে সবার মানে সমস্ত স্বীকৃত গাইডলাইনকে ভুল প্রমাণিত করতে চাচ্ছেন, এটা তো আসলে সঠিক অ্যাপ্রোচ হলো না। এটা নিয়ে আপনি একটু ভেবে দেখবেন যে আসলে আপনার অ্যাপ্রোচটা ঠিক কিনা। আচ্ছা, পরের যে জিনিসটা উনি বলেছেন যে ইনসুলিন বিষ, এটা নাকি প্রেগনেন্সির জন্য ডেঞ্জারাস, কারণ ইনসুলিন বেশি থাকলে নাকি বাচ্চারা বড় হয়, কনজেনিটাল অ্যানোমালি হয়, ঠিক আছে, এরকম আরো অনেক অনেক কমপ্লিকেশন হয়। অ্যাকচুয়ালি ম্যাটারনাল ইনসুলিন অর্থাৎ মায়ের শরীরে যে ইনসুলিন থাকে, সেটা কিন্তু বাচ্চার শরীরে ঢুকতে পারে না, কারণ প্লাসেন্টাল ব্যারিয়ার আছে। তো বিষয় হচ্ছে কি যে যখনই মায়ের সুগার বেশি থাকে, সেই সুগারটা বাচ্চার শরীরে যায়। বাচ্চার শরীরে গেলে বাচ্চার প্যানক্রিয়াস অর্থাৎ বাচ্চার অগ্নাশয় তার এগেনস্টে ইনসুলিন তৈরি করে, ঠিক আছে, বেশি বেশি ইনসুলিন তৈরি করে। এর কারণে বাচ্চা আসলে বড় হয়। তো মায়ের শরীরের ইনসুলিন বেশি থাকা কিন্তু বাচ্চার বড় হওয়ার কোনো কারণ না, ঠিক আছে। মায়ের সুগার বেশি থাকা বাচ্চার বড় হওয়ার কারণ। মায়ের ইনসুলিন যদি বেশি থাকে, সেটা কিন্তু বাচ্চাকে বড় করবে না। মায়ের সুগার যদি বেশি থাকে, সেটা কিন্তু বাচ্চাকে বড় করবে। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে সুগারটাকে কমিয়ে রাখা। আমাদের টার্গেট এটা না যে ইনসুলিনকে কমিয়ে হচ্ছে 5-এ 4-5-এ নিয়ে আসা, যেটা ওনার ভাষ্য। আসলে এরকম ইনসুলিনের কোনো ইউনিভার্সাল ইউনিট নাই যে 4 থেকে 5-এ থাকবে, কারণ এটা বিভিন্ন ডেমোগ্রাফি অনুযায়ী অর্থাৎ বিভিন্ন জায়গার মানুষের উপর বিভিন্নভাবে বিভিন্ন লেভেলে এটা পারফেক্ট। এই জন্য এটাকে স্বীকৃত কোনো গাইডলাইনে আনা হয়নি। তো প্রেগনেন্সিতে এমনিতেই এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা থেকে যায়, এই জন্য ইনসুলিন লেভেল ব্লাডে বেশি থাকে। তাহলে ওনার এই ক্লেমটাও ভুল যে আসলে কারো গ্লুকোজ ঠিক আছে কিন্তু ইনসুলিন বিষ, ঠিক আছে, তো তাকে ইনসুলিন দিয়ে ডাক্তার ভুল করছে, বিষয়টা এমন না। কারণ ইনসুলিন আদতে তার বেশি থাকবে, এবং ইনসুলিন বেশি থাকলে উনি বলেছেন যে বাচ্চার ক্ষতি হবে, এটাও ঠিক না। কারণ ইনসুলিন ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে বাচ্চার শরীরে যায় না। উল্টো মায়ের যদি গ্লুকোজ বেশি থাকে, সুগার বেশি থাকে, সেটা বাচ্চার শরীরে গেলে বাচ্চার শরীর যে প্যানক্রিয়াস যে ইনসুলিন তৈরি করে, সেইটার কারণে বাচ্চা বড় হয়, এটার এভিডেন্স আছে। তাহলে এটা উনি একটা ভুল তথ্য দিয়েছেন। আচ্ছা, তো এই ছিল আসলে ওনার
যে ভিডিওটা উনি করেছেন সেই ভিডিওর ওনার কথাবার্তা যেটা বলেছেন এবং একজন গাইনোকোলজিস্টকে যে উনি প্রমাণ করেছেন এবং সমস্ত ডাক্তার সমাজকে যে উনি ভুল প্রমাণ করার একটা অপচেষ্টা চালিয়েছেন তার একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমার পক্ষ থেকে। আশা করি যারা অন্তত বুঝেন, মানে নিজের ভালোটা বুঝেন, তারা এই সমস্ত কুপরামর্শ থেকে নিজেকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।